সুপ্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। চলছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও চীনা চলচ্চিত্র সপ্তাহ। উদ্বোধনী আয়োজনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, এবছর একদিকে যেমন চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী, অন্যদিকে জনগণের সাথে জনগণের আদান প্রদানেরও বছর। এদিকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমার করা রিপোর্টে থাকছে বিস্তারিত। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগান নিয়ে পর্দা উঠল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই সাথে উদ্বোধন করা হয় চীনা চলচ্চিত্র সপ্তাহ। 11 জানুয়ারি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। অনুষ্ঠানের শুরুতেই সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতায় বাংলাদেশের স্বনামধন্য ব্যান্ড জলের গান। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এবং চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় 9 দিন ব্যাপী এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন ও পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশ ও চীনের চলচ্চিত্র শিল্পে গভীর সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের এই কর্মকর্তা। এই বছর বাংলাদেশ ও চীনের মধ্যে 50 বছর পূর্তিকে চিহ্নিত করে। গত বছর যৌথ বিবৃতির মাধ্যমে সমন্বিত ও সহযোগিতামূলক অংশীদারিত্বের বেশ কিছু ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই প্রেক্ষিতে চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করতে আমরা উভয়েই উৎসাহিত হয়েছি। আমরা আশা করি চলচ্চিত্র প্রদর্শন ও পরিদর্শনের মাধ্যমে দুদেশের চলচ্চিত্র শিল্পের গভীর সহযোগিতা ও বিনিময় বৃদ্ধি পাবে। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, এই বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী এবং একই সঙ্গে দুই দেশের মধ্যে যৌথভাবে জনগণের সাথে জনগণের আদান প্রদানের বছর। আমি নিশ্চিত মানবতার ভাষার পাশাপাশি চলচ্চিত্রের নিজস্ব একটি মিশনও আছে, যা তৈরি হয় বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে। চলচ্চিত্রের মাধ্যমে আমরা আশা করি অভিজ্ঞতার ভিত্তিতে পারস্পরিক বিশ্বাসের ভিত আরও মজবুত হবে। আমরা আশা করি এই ভাষা মানুষকে একত্র করবে, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে নতুন বিজ্ঞান, বৈশ্বিক শান্তি এবং উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ এনে দেবে, একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে। গ্লোবাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন, আন্তর্জাতিক মানের বা প্ল্যাটফর্মের যে আয়োজনগুলো ঢাকায় হচ্ছে, সেটা আমরা আরও কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে আরও বড় পরিসরে আরও অন্তর্ভুক্তি করে আমরা এটি করতে পারি। পরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনা নির্মাতা ছি ইউয়ে চাংয়ের ছবি মুনম্যান। এটি চীনা চলচ্চিত্র সপ্তাহেরই অংশ। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে রাখা হয়েছে চীনকে। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক এবং 34টি দেশ ও অঞ্চলের চলচ্চিত্র শিল্পের 5 শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড,
চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে ৭৫ দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্য মিলিয়ে ২২০টি চলচ্চিত্র দেখানো হচ্ছে। এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৫টি অসাধারণ চীনা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। গত কয়েক বছরের মতো এবারও আয়োজন করা হয় মাস্টার ক্লাস ও উইমেন ফিল্ম মেকার্স কনফারেন্সের। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিকে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী কর্নার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই কর্নার উদ্বোধন করা হয়। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। এদিকে সম্প্রতি ঢাকায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চীনা নববর্ষ উৎসব মন্দির মেলা। চীনা দূতাবাস আয়োজিত এই মেলা বাংলাদেশি ও চীনাদের এক মিলন মেলায় পরিণত হয়। উদ্বোধনী আয়োজনে রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত ছিলেন। আমার চাইনিজ কালচার ভালো লেগেছে, সাথে আবার ডান্সও ভালো লেগেছে। আমার এখানে অনেক ভালো লেগেছে, সব দেখেছি ভালো। এদিকে এই চাইনিজ মেলা আসা আমার প্রথম আর কি। এদিকে প্রথমে এসেছি, এদিকের কালচারটা মানে বাংলাদেশের কালচারের চেয়ে প্রচুর ডিফারেন্ট। তাও এদিকে কালচারটা অনেক সুন্দর, মেলাটা অনেক খুব সুন্দর হয়েছে। লাল লণ্ঠন সহ হরেক রকম রঙিন সাজ, সবই চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান। ঢাকায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল চীনা নববর্ষ উৎসব মন্দির মেলা। ১০ জানুয়ারি শুক্রবার গুলশান সোসাইটি লেক পার্কে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। চীনা ঐতিহ্যগত সাংস্কৃতিক এই আয়োজন ও মেলা উপভোগ করতে পরিবার নিয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে আমার সাথে এসেছে, তো সে যাতে চাইনিজ কালচারটাকে কাছ থেকে জানতে পারে এবং চায়না আমাদের অকৃত্রিম বন্ধু, এইগুলোর কারণে আমরা এখানে তাদেরকে নিয়ে আসি। আমরা আরও চায়নার কালচারের সাথে তাদেরকে আরও পরিচিত করে দেওয়ার জন্য। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রায় চীনকে পাশে পাওয়ার প্রত্যাশার কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত। এখন আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সম্প্রীতি, কঠোর পরিশ্রম এবং সততা, এই ৩টি গুণ আছে আমাদের। আমরা বিশ্বাস করি এর জন্যই আমরা বাংলাদেশকে পেয়েছি। আমি আশা করি এই যাত্রায় আমরা একসাথে চীনকে পাব। অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়া ওয়েন চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বছর বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এ সময় তরুণদের প্রশংসা করে তিনি বলেন, শুধু চীন নয়, নতুন বছর বাংলাদেশের জন্য সম্পর্ক উন্নয়নের নতুন অধ্যায়। বাংলাদেশের তরুণরা মেধাবী, তারা যোদ্ধা। এই বছর আমরা একসঙ্গে কাজ করতে চাই নতুন বাংলাদেশ এবং চীন বাংলার নতুন সম্পর্ক নিয়ে। বাংলাদেশ ও চীনের কৌশলগত সমন্বিত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব আছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় উচ্চ পর্যায়ে উভয়েরই কাজ করার অনেক সুযোগ আছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা সহ ঢাকায় বসবাসরত চীনা ব্যবসায়ী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে ড্রাগন নাচ, অ্যাক্রোব্যাটিক সহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পারফরম্যান্স প্রদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চীনা দূতাবাসের আয়োজনে এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই মেলা চলে।
রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। প্রাচীন বই তৈরির কৌশল এবং সংরক্ষণ পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বেইজিং বইমেলা। চীনের সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্যের পসরা এই মেলায় আগত দর্শকদের মুগ্ধ করে। চায়না ন্যাশনাল লাইব্রেরির তৈরি সাংস্কৃতিক ও সৃজনশীল জোনে প্রাচীন বইয়ের পুনরুদ্ধার প্রক্রিয়া, কাগজ তৈরির পদ্ধতি এবং বাঁধাইয়ের কৌশল প্রদর্শন করা হয়। 1987 সালে শুরু হওয়া বেইজিং বইমেলা বর্তমানে প্রকাশনা শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। কাগজ চীনাদের আবিষ্কার, সুতরাং প্রাচীন বই ও নথিপত্রের বিশাল ভাণ্ডার তো চীনেই থাকবে। কিন্তু এত আগে কিভাবে তৈরি হতো বই, সেগুলোর সংরক্ষণই বা কিভাবে করা হতো, এসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে বেইজিং বইমেলায়। মেলায় দেখা গেছে চীনের বিস্তৃত সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্যের পসরা। বেইজিংয়ের চীন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই মেলা শেষ হলো গেল সপ্তাহে। এবারের মেলার মূল আকর্ষণ ছিল চায়না ন্যাশনাল লাইব্রেরির বানানো সাংস্কৃতিক এবং সৃজনশীল জোন, যেখানে ছিল নানা সৃজনশীল পণ্য, বই তৈরির প্রাচীন কৌশল, কাগজ বানানো, বই বাঁধানো, কাঠের ব্লক প্রিন্টিং এবং পলিশ করার নানা পদ্ধতি দেখানো হয়েছে এখানে। চীনের প্রকাশক সমিতি ও বই ও পত্রিকা বিতরণ সমিতি যৌথভাবে আয়োজন করে এই মেলার। 50,000 বর্গমিটার আয়তনের প্রদর্শনী হলে সামাজিক বিজ্ঞান, প্রযুক্তি, শিশু সাহিত্য এবং শিক্ষামূলক প্রকাশনাগুলোকে স্থান দেওয়া হয়েছে। আমাদের পণ্যের এই সেটটিকে বলা হয় স্কিল হ্যান্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স মাইন্ডস। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের কাছে প্রাচীন বইয়ের পুনরুদ্ধার প্রক্রিয়াটি তুলে ধরা। মেরামত করা এই পাতাগুলোতে আছে কিছু পুরনো লেখা এবং সেই সঙ্গে প্রতিটির বর্ণনা। তাংহুলু নামের একটি ঐতিহ্যবাহী সরু কাঠের হাতুড়িও ছিল এই মেলার আরেকটি জনপ্রিয় পণ্য। এটি লাইব্রেরি এবং চায়না মিডিয়া গ্রুপ স্প্রিং ফেস্টিভ্যাল গালা কর্তৃপক্ষ যৌথভাবে তৈরি করেছে। সরু কাঠের হাতুড়িটি মূলত একটি হাতে তৈরি ড্যাবারের মতো, যা কাগজ ঘষার এবং মসৃণ করার জন্য ব্যবহার করা হয়। আমরা একটি ওয়ারমুড পেপার ডিজাইন করেছি, যা বাজারে আসার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্যের এলাকা প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে বইয়ের দোকানগুলো রূপান্তর এবং উন্নতি করা। 64টি বুথ এবং 20,000-এরও বেশি পণ্যের প্রদর্শনী সহ এই অঞ্চলে সাংস্কৃতিক বিনিময় প্রচারের জন্য বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। ব্যবসার ধরনকে আরও সমৃদ্ধ করার সম্ভাবনা তৈরি করছি, যা পুরো বই শিল্পকে উজ্জীবিত করবে। 1987 সালে প্রথম চালু হওয়া বেইজিং বইমেলা এখন প্রকাশনা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। তৃতীয়বারের মতো বার্ষিক টিভি নাটক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। গেল সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিভিশন শিল্পকর্মে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 21 ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। চীনা শিল্পীর জীবন কাহিনী, জনমানুষের গল্প এবং যে সকল সিরিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে সফলতা দেখিয়েছে, এরকম নাট্যকর্ম ও প্রযোজনা দলকে 21টি পুরস্কার প্রদান করা হয়। চলতি বছর চলচ্চিত্র, টিভি ও সাংস্কৃতিক পর্যটন একত্রীকরণের ভোক্তা বর্ষের ঘোষণা আসে এই অনুষ্ঠান থেকেই। আয়োজকরা জানান, গভীর একত্রীকরণের মাধ্যমে নাট্যকর্ম ও পর্যটন গন্তব্যের প্রতি ভোক্তা আকর্ষণ বাড়ানোর জন্যই এই আয়োজন। বর্ণিল এই সন্ধ্যায় জনপ্রিয় টিভি সিরিজের শিল্পী, প্রযোজকরা এবং 3 প্রজন্মের সৃজনশীল প্রতিনিধিরা তাদের পারফরমেন্স উপস্থাপন করেন। পরিবারের সবার সঙ্গে বসে বিনোদনের জন্য চীনা নববর্ষের ছুটিতে সিএমজি তৃতীয় বার্ষিক টিভি নাটক পুরস্কারের এই অনুষ্ঠানটি নিউ মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি সিসিটিভি 1 ও সিসিটিভি 8-এ পুনঃপ্রচার করার কথা রয়েছে। আগামী 29 জানুয়ারি চীনের বসন্ত উৎসব বা নতুন বছর।
আর এই উৎসবকে স্বাগত জানাতে দুবাই ও তেহরানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চীনা ঐতিহ্যবাহী নানা পরিবেশনা ও দেশ বিদেশ থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে আয়োজন স্থল। আসন্ন চীনা চান্দ্র নববর্ষ উদযাপনে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং ইরানের তেহরানে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক গালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গেল সপ্তাহে দুবাইয়ের কোকাকোলা এরিনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানের মতো বছর শিরোনামে 11তম সংযুক্ত আরব আমিরাতের চীনা নববর্ষের উৎসবটিতে দর্শকদের ঢল নামে। ইউনেস্কোর অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় চীনা নববর্ষ আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে এটি প্রথম উৎসব। এই গালায় সহস্রাধিক অভিনেতা ও শিল্পীর কবিতা, নৃত্য এবং ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা চীনা সংস্কৃতিকে আধুনিক শিল্পের সাথে মিশ্রিত করে। বিদেশি চীনা সম্প্রদায়ের দেশপ্রেম এবং উন্নত জীবনের জন্য আকাঙ্ক্ষা প্রদর্শন করেন তারা। এই অনুষ্ঠানে 2025 সালের বসন্ত উৎসব গালার জন্য তাদের প্রচারমূলক ভিডিও উন্মোচন করেছে চায়না মিডিয়া গ্রুপ। এটি বিশ্বের অন্যতম সর্বাধিক দেখা টেলিভিশন প্রযোজনা, যা বিশ্বজুড়ে চীনা নববর্ষ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী চীনা নাগরিক হুয়াং ওয়ে সেখানে প্রতি বছর বসন্ত উৎসব উদযাপনের অভিজ্ঞতার কথা জানান। চীনা চান্দ্র নববর্ষের প্রতি প্রাক্কালে আমরা আমাদের সিএমজির বসন্ত উৎসব গালার সম্প্রচারের জন্য সংযুক্ত আরব আমিরাতে রাত জেগে থাকি। এটি আমাদের জন্য একটি অপরিহার্য আয়োজন। ইউনেস্কোর অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় চীনা চান্দ্র নববর্ষের সফল অন্তর্ভুক্তি বসন্ত উৎসব গালার জন্য আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে, যা আমাদের জন্য চীনা নববর্ষের আগের রাতের খাবারের মতো। এদিকে ইরানে অবস্থিত চীনা দূতাবাস সম্প্রতি একটি বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই আয়োজনে স্থানীয় চীনা অর্থায়নকৃত প্রতিষ্ঠানের কর্মচারী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ছং ফেইইউ বলেন, চান্দ্র নববর্ষ চীনা জনগণের উন্নত জীবনের আশার প্রতীক, তাদের দেশপ্রেমের প্রতীক, মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতির ভাগাভাগি মূল্যবোধের প্রতিফলন। এটি বিশ্বজুড়ে সর্বজন স্বীকৃত এবং প্রশংসিত একটি চীনা সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে বলেও জানান তিনি। ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বসন্ত উৎসবের সফল অন্তর্ভুক্তি চীনের একটি বাস্তব পদক্ষেপ, যা বিশ্ব সভ্যতা, উদ্যোগ বাস্তবায়ন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষাকে উৎসাহিত করবে। এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুন্দর অবস্থান শক্তিশালী করবে, বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, স্নেহ বৃদ্ধি করবে, বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার জন্য সেতুবন্ধন তৈরি করবে। গত বছরের 4 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চীনা নববর্ষকে ইউনেস্কোর অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি ঐতিহ্যবাহী উৎসবের বিশ্বব্যাপী তাৎপর্য তুলে ধরে। এই স্বীকৃতি কেবল চীনা সংস্কৃতির আন্তর্জাতিক প্রোফাইলকেই উন্নত করে না, বরং বিশ্বব্যাপী মানুষকে উৎসবের সমৃদ্ধ ঐতিহ্যের সাথে জড়িত হওয়ার এবং উদযাপন করার সুযোগও প্রদান করে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। 2025 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালার অপেরা শুটিং চীনের থাইইউয়ান শহরে অনুষ্ঠিত হয়েছে। চীনের ব্যস্ত রাস্তায় ধারণকৃত এই আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। পাশাপাশি এই ধরনের আয়োজনে তরুণ শিল্পীদের অংশগ্রহণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা চীনের ঐতিহ্যবাহী অপেরাকে তরুণ প্রজন্মের মধ্যে আরও জনপ্রিয় করে তুলছে। দরজায় কড়া নাড়ছে 2025 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালা। আর এই গালার অপেরা পরিবেশনা শুটিং সম্পন্ন হয়েছে উত্তর চীনের প্রাচীন শহর শানসি প্রদেশের থাইইউয়ান শহরে। খোলা রাস্তায় পরিবেশিত এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া।
বসন্ত উৎসব গালা চীনের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হবে উৎসবের দ্বিতীয় দিন বা ৩০ জানুয়ারি। এবারের গালার নতুনত্ব হচ্ছে স্টুডিওর বাইরে অপেরার পরিবেশনা। তাইওয়ান প্রাচীন শহরের রাস্তাঘাট এবং স্থাপত্যের পাশে সাজানো গালার সেট অপেরা প্রেমীদেরকে একটি চমকপ্রদ অভিজ্ঞতা দেবে। এই অপেরার প্রধান আকর্ষণ দক্ষিণ চীনের ইয়াংজি নাচ। এটি ধারণ করা হয়েছে উত্তর চীনের একটি প্রাচীন শহরে। আমাদের পরিবেশিত ইয়াংজি নাচের ৪০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে। এটি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং তরুণ প্রজন্ম হিসেবে আমাদেরকে এটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইয়াংজি নাচের পাশাপাশি অপেরা এবং ফোক ড্রামার শুটিংও সম্পন্ন হয়েছে সমান্তরালভাবে বাইরের খোলা রাস্তায়, যেটি ধারণ করা ছিল পরিচালকের কাছে বেশ চ্যালেঞ্জের। রাস্তা ও পরিবেশনার স্থান এসবের একীকরণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশনাই ছিল বড় চ্যালেঞ্জ। প্রায় ৫০০ পেশাদার শিল্পী এবং ৫০০ অভিনেতাকে সমন্বয় করা এক বিশাল চ্যালেঞ্জের কাজ ছিল। এরপরও স্প্রিং ফেস্টিভ্যাল গালার অপেরাটিকে বাইরে নিয়ে আসার মানে হলো ঐতিহ্যবাহী শিল্পীকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসা এবং এতে করে এই পরিবেশনার সাথে বিভিন্ন সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলোর সংমিশ্রণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানের পরিচালক উ হংয়া। সাম্প্রতিক বছরগুলোয় গালার বার্ষিক অপেরা অনুষ্ঠিত হচ্ছে স্টুডিওর বাইরে। এবারের শোতে ভিন্ন ভিন্ন রাস্তায় এবং ভিন্ন ভিন্ন স্টাইলে পরিবেশিত হলেও ঐতিহ্যগত অপেরার মূল থিম ঠিক ছিল। এই বছরের গালার অন্য একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে তরুণ শিল্পীর টেলিভিশনে আত্মপ্রকাশের সংখ্যা বৃদ্ধি। সবচেয়ে ছোট শিল্পীর বয়স ছিল ৪ বছর। ফলে চীনের ঐতিহ্যবাহী অপেরা তরুণ প্রজন্মের মাঝেও দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে বলে মনে করেন এই পরিচালক। সম্প্রতি আরও বেশি সংখ্যক শিশু এবং কিশোর কিশোরী ঐতিহ্যবাহী অপেরা শিখতে শুরু করেছে, যা আমাদের জন্য বিভিন্ন ধরনের অপেরা এবং লোকনাট্য পরিবেশনায় এমনকি খুব ছোট শিশুদেরও যুক্ত করার আরও বেশি সুযোগ তৈরি করেছে। তরুণ প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী অপেরা শেখার আগ্রহ চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উজ্জীবিত করবে বলে মনে করেন বিশ্লেষকরা। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।